হ্যালো স্টুডেন্টস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো ও সুস্থ আছো। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট প্রথম 3টে চ্যাপ্টার থেকে হবে। ফার্স্ট চ্যাপ্টার পরিমাপ, সেকেন্ড চ্যাপ্টার বল ও গতি, থার্ড চ্যাপ্টার পদার্থের গঠন ও ধর্ম। আজকে পদার্থের গঠন ও ধর্ম এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করা হবে। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে এবং যারা হোমওয়ার্কে দেওয়া কোশ্চেন অ্যান্সারগুলো পারোনি তারা এই ভিডিওটা দেখে মিলিয়ে নেবে এবং অ্যান্সারগুলো করে আমাকে আবার পাঠাবে। প্রথম কোশ্চেন ছিল চাপ কাকে বলে, এর রাশিমালাটি লেখো। কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। এই ধরো একটা তল যার ক্ষেত্রফল হলো এ সমান হচ্ছে ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের উপর যদি লম্বভাবে এফ বল প্রযুক্ত হয় তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল অর্থাৎ এফ বাই এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল এফ, তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল হবে এফ বাই এ। এই এফ বাই এ সমান পি, একেই বলা হয় চাপ। অর্থাৎ একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলই হচ্ছে চাপ, আর এটি হচ্ছে চাপের রাশিমালা। এবার আসি সেকেন্ড কোশ্চেন। তাহলে আমরা জানি চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। এফ সমান বল, এ সমান ক্ষেত্রফল। তাহলে চাপের একক হচ্ছে বলের একক বাই ক্ষেত্রফলের একক। বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। বলের একক হচ্ছে নিউটন, আর ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার বা মিটার স্কোয়ার। তাহলে চাপের একক দাঁড়ালো নিউটন পার মিটার স্কোয়ার। এটা আমরা এসআই বলছি, নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা চাপের একক পেলাম নিউটন পার মিটার স্কোয়ার। আর সিজিএসে বলের একক হচ্ছে ডাইন, আর ক্ষেত্রফলের একক হচ্ছে সেমি স্কোয়ার। তাহলে আমরা সিজিএসে চাপের একক পেলাম ডাইন পার সেমি স্কোয়ার, ডাইন পার সেমি স্কোয়ার। 3 নম্বর কোশ্চেন ছিল চাপের মাত্রা। মাত্রাও আমরা সেম এভাবেই পাবো, চাপ পি ইজ ইকুয়াল টু এফ বল বাই এ ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। তাহলে এফ এর মাত্রা বা বলের মাত্রা আর ক্ষেত্রফলের মাত্রা। এফ এর মাত্রা কী পাবো আমরা? এম এল টি মাইনাস 2, আর ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার। এফ সমান আমরা জানি ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ এম ইন্টু ত্বরণ এ। ভরের মাত্রা এম আর ত্বরণের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস 2, আর ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার। দৈর্ঘ্যের মাত্রা এল হলে ক্ষেত্রফলের মাত্রা দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য হচ্ছে এল স্কোয়ার। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে পাবো এম এল স্কোয়ার উপরে গেলে মাইনাস 2, তাহলে এম এল মাইনাস 1 টি মাইনাস 2, অর্থাৎ এলকে এল স্কোয়ার দিয়ে ভাগ করলে হবে এল মাইনাস 1। তাই আমরা এটুকু লিখলাম এল মাইনাস 1 আর টি মাইনাস 2। তাহলে চাপের মাত্রা হচ্ছে এম এল মাইনাস 1 টি মাইনাস 2। পরের কোশ্চেন ছিল তরলের ঘাত বলতে কি বোঝো। লিখব যে তরল সংলগ্ন কোনো তলের ওপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে তরলের ঘাত বলা হয়। তাহলে বলটা প্রযুক্ত হতে হবে লম্বভাবে। কোনো তলের উপর তরল যখন লম্বভাবে কোনো বল প্রয়োগ করে তখন আমরা বলি সেই বলকেই বলি ঘাত। তাহলে ঘাত হলো এক ধরনের লম্বভাবে প্রযুক্ত বল। কোনো তলের উপর দেখা যাচ্ছে বল তির্যকভাবে পড়ছে, এটাকে কিন্তু আমরা ঘাত বলবো না, এটা আমরা বলই বলবো। কিন্তু কোনো বল যদি কোনো তলের উপর লম্বভাবে পড়ে তাহলে সেই বলকেই বলবো আমরা ঘাত। তাহলে ঘাত হলো এক ধরনের বল। তাই বল যেহেতু ভেক্টর রাশি তাই ঘাতও হলো ভেক্টর রাশি। এখানে তরল তার পার্শ্বতলে লম্বভাবে বল প্রয়োগ করছে, অর্থাৎ ঘাত প্রয়োগ করছে। পার্শ্বতলেও প্রয়োগ করে, আবার তার নিচের
বটম তলেও প্রয়োগ করে বল। তাহলে এই বলগুলো তরল কী করে লম্বভাবে প্রয়োগ করে, এগুলোকেই বলা হয় ঘাত। ঘাত এক ধরনের বল, তাই ঘাতের একক আর বলের একক সেম। এসে একক হবে কি নিউটন, আর সিজিএস একক হবে ডাইন। 1 নিউটন সমান 10⁵ ডাইন। এই রিলেশনটাও তোমরা মনে রাখবে। মাত্রা, মাত্রা কী হবে, তাহলে বলের যা মাত্রা সেটাই হবে ঘাতের মাত্রা। বলের মাত্রা কি mL/T-2। নাম্বার 5 কোশ্চেন হচ্ছে তরলের অভ্যন্তরে H গভীরতায় তরলের জন্য চাপের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। অর্থাৎ আমরা একটা তরল পাত্রে তরল নিলাম, তাহলে H গভীরতার একটা তরল স্তম্ভ ওয়াটার কলাম ইমাজিন করলাম H হাইটের। আমরা জানি ঘনত্ব D সমান হচ্ছে ভর M বাই আয়তন বা ভলিউম V। তাহলে এখানে ভর M সমান লিখতে পারি ঘনত্ব D ইন্টু আয়তন V, বা M সমান লিখতে পারি আমরা VD। তাহলে আমরা যে তরল স্তম্ভটা কল্পনা করেছি তার ভর হচ্ছে M, তাহলে ওজন W সমান কত হবে mg। তাহলে M এর মান হচ্ছে VDG। তাহলে ওজন পেলাম। আয়তন কত হবে, আয়তন হবে যেহেতু চোঙের মতো দেখতে তাই আয়তন হচ্ছে ক্ষেত্রফল, অর্থাৎ চোঙের যা আয়তন তার যে কোনো একটি প্রান্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ক্ষেত্রফল কত A, ধরলাম এর ক্ষেত্রফল A ইন্টু উচ্চতা হচ্ছে H, অর্থাৎ H হচ্ছে তার আয়তন। আমাদেরকে এখানে ধরো ওপরের জলগুলো, ওপরের তরলগুলো নিচের H হাইটের এই নিচে এই বিন্দুতে, ধরো M বিন্দুতে যে চাপ প্রয়োগ করবে সে চাপের রাশিমালাটা আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে ওপরের অর্থাৎ এই বিন্দুর ওপরে এই জলগুলোর ওজন কত, ওজন হচ্ছে mg মানে VDG। সেই ওজনটাই এখানে বল হিসেবে কাজ করবে। তাহলে আমরা জানি চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানে বল কোনটা, বল হচ্ছে mg বা ওজনটাই বল। এখানে তরল স্তম্ভের ওজন, অভিকর্ষজ বল গ্র্যাভিটেশন বল নিচে দিয়ে কাজ করছে, এই বিন্দুতে এসে চাপ প্রয়োগ করবে। তাহলে এখানে বল হলো VDG আর ক্ষেত্রফল হচ্ছে A। এখন এই ভলিউম আয়তন, চোঙের আয়তন কত AH, V এর মান হচ্ছে H বসিয়ে দিলাম ইন্টু DG বাই A কেটে গেল, তাহলে দাঁড়ালো P = HDG। তাহলে এটি হলো তরলের অভ্যন্তরে H গভীরতায় কোনো বিন্দুতে চাপের রাশিমালা হয়ে গেল। তাহলে তরলের চাপ কী কী বিষয়ের উপর নির্ভর করছে, তরলের চাপ নির্ভর করছে হাইটের উপর, 1 নম্বর উচ্চতা বা হাইটের উপর H, আর নির্ভর করছে ঘনত্ব, তরলের ঘনত্ব বা D এর উপর। 3 নম্বর হচ্ছে অভিকর্ষজ ত্বরণ G এর উপর। অর্থাৎ হাইট যদি বাড়ানো হয় তাহলে চাপও বাড়বে, অর্থাৎ তরলের উপরিতল থেকে যত গভীরে যাব তত আমাদের চাপ বাড়তে থাকবে।
একইভাবে যদি ঘনত্ব তরলের বেশি হয় তাহলে সেই তরলের চাপও বেশি হবে। অভিকর্ষজ ত্বরণ যেখানে বেশি সেখানে চাপও বাড়বে। 6 নম্বর কোশ্চেন হচ্ছে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা এগুলো লিখব যে তরলের চাপ উচ্চতার উপর নির্ভর করে, ঘনত্বের উপর এবং অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। 7 নম্বর কোশ্চেন হচ্ছে যে তরলের সমোচ্চশীলতা ধর্ম বলতে কী বোঝো। তো তরলের সমোচ্চশীলতা ধর্ম হচ্ছে যে তরলের উপরিতল একই অনুভূমিক তলে থাকবে, সব সময় তো একই অনুভূমিক তলেই থাকে। এরকম হয় না, যদি আমরা এটাকে একটা পুকুর ভাবি, তো পুকুরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গভীরতা আছে, কোথাও নিচু, কোথাও আবার উঁচু, আবার নিচু, এরকম উঁচু নিচু। কিন্তু আমরা দেখি পুকুরের উপরিতলে কিন্তু জলগুলো কি হয়, একই অনুভূমিক তলেই আছে। হ্যাঁ, পুকুরের জলের তরল কি এরকমভাবে থাকে? এরকমভাবে দেখতে পাই যে কোনো জায়গায় নিচু, কোনো জায়গায় উঁচু, এরকম বোঝা যায় না। অর্থাৎ তরলের ধর্ম হলো যে উপরের অনুভূমিক তলটা একই সমতলেই একই তলে থাকবে, নিচে যতই উঁচু নিচু এবড়ো খেবড়ো থাকুক না কেন, নিচে যতই এবড়ো খেবড়ো থাকুক না কেন, উপরের তলটা একই সমতলেই থাকবে। এটা হচ্ছে তরলের সমোচ্চশীলতা ধর্ম। আমরা যদি এটা দিয়ে জল ঢোকাই, দেখা যাবে যে দুটো নলেই জলের উপরিতলটা একই। এটা যদি H1 ধরি, এটা যদি H2 ধরি, তাহলে দুটো নলেই ওপরের হাইটটা সমান হচ্ছে, অর্থাৎ উপরিতল একই অনুভূমিক তলেই থাকে। এটা হচ্ছে সমোচ্চশীলতা ধর্ম। তাহলে আমরা কিভাবে লিখব যে বিভিন্ন আকারের পরস্পরের সঙ্গে যুক্ত কতগুলি পাত্রে তরলকে স্থিরভাবে যদি রাখা হয়, দেখা যায় তরলের উপরিতল একই অনুভূমিক তলে থাকে। তরলের এই ধর্মকে সমোচ্চশীলতা ধর্ম বলে। এই সমোচ্চশীলতার একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। তো ব্যবহারিক প্রয়োগ হচ্ছে যে শহর অঞ্চলে আমরা দেখেছি যে বড় বড় ফ্ল্যাটে জল ট্যাঙ্কি থেকে কিভাবে জল সরবরাহ করা যায়। অর্থাৎ জল ট্যাঙ্কির হাইট যদি আমরা ধরে নিই যে 100 ফিট, তাহলে মোটামুটি এই জল ট্যাঙ্কি থেকে মোটামুটি 70-80 বা তার সমান হাইটের উঁচু উঁচু বিল্ডিংও জল সরবরাহ করতে পারবে। অর্থাৎ উঁচু বিল্ডিংয়ে জল সরবরাহ করার জন্য আমরা এই তরলের সমোচ্চশীলতা ধর্মকে কাজে লাগাই। তাহলে তোমরা লিখবে যে শহরাঞ্চলে বহু জায়গায় তরলের সমোচ্চশীলতা ধর্মকে কাজে লাগিয়ে বহুতল বাড়িতে জল সরবরাহ করা হয়ে থাকে। 8 নম্বর কোশ্চেন হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হলো যে সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে, এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়, 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে উষ্ণতায় 76 সেমি পারদ স্তম্ভ যে চাপ দেয় সেটা হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেমি পারদ স্তম্ভের যে চাপ সেটাই হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এর মান কত হবে? আমরা জানি চাপ সমান হচ্ছে HDG। এখানে হাইট H সমান কত পেয়েছি আমরা? 76 সেন্টিমিটার। ডি পারদের ঘনত্ব কত? 13.6 গ্রাম পার সেমি কিউব। আর জি আমরা জানি সিজিএসে 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। এই মানগুলো এখানে যদি বসাই, 76 H এর মান, ডি এর মান 13.6, জি এর মান 980। ইউনিট কী হবে? যেহেতু আমরা সিজিএসে বের করছি, এটার ইউনিট হবে ডাইন পার সেমি স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 1.01325 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে এর মান হলো, প্রমাণ বায়ুমণ্ডল চাপের মান হলো এটা আমাদেরকে বের করতে হবে, বের করে দেখাতে হবে এক্সামেও।
কোশ্চেন 9, ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়? এ হচ্ছে তোমার ব্যারোমিটারের একটা মোটামুটি বোঝার সুবিধার্থে একটা মোটামুটি ছবি ফিগার। তো ব্যারোমিটারের ভেতরে এরকমভাবে পারদ তোমার ফিল করা থাকে। ব্যারোমিটারের গায়ে এরকম করে স্কেলিং করা থাকে 0 থেকে আস্তে আস্তে এরকম। এই জায়গাটায় মোটামুটি 76 সেন্টিমিটার এই হাইটে যদি পারদ থাকে, পারদের হাইটটা যদি 76 সেন্টিমিটার স্কেলিং দেখায়, তাহলে আমরা বলি যেটা নর্মাল প্রেশার, আমাদের বায়ুর স্বাভাবিক চাপ। কিন্তু এর থেকে যদি আস্তে আস্তে কমতে লাগে, এর থেকে যদি একটু কমে যায়, আস্তে আস্তে কমে, তাহলে আমরা বলি, যদি ধীরে ধীরে কমে, যদি ধীরে ধীরে কমে, ব্যারোমিটারের পার্ট যদি ধীরে ধীরে কমে, 76 থেকে যদি কমতে থাকে ধীরে ধীরে, তাহলে আমরা গেস করি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি হঠাৎ করে কমে যায়, হঠাৎ কমে যায়, তাহলে আমরা গেস করব যে এবার এই জায়গাটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে, চাপ অনেক কমে গেছে, বায়ুমণ্ডল জলীয় বাষ্প দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে। যেহেতু জলীয় বাষ্প হালকা, তাই জলীয় বাষ্পের চাপ কম, বায়ু কম, জলীয় বাষ্প বেশি হয়ে গেছে, তাই চাপও কমে গেছে, হঠাৎ চাপ কমে গেছে। আশপাশের বায়ুগুলো এসে ওই জায়গাটা ফিল করবে এবং ঝড় বা প্রচণ্ড জোরে বাতাসের সৃষ্টি হবে। আমরা লিখব এখানে ঝড়। অর্থাৎ যদি হঠাৎ করে কমে যায় ব্যারোমিটারের পার্ট, তাহলে আমরা সেখানে ঝড়ের পূর্বাভাস করব। তাহলে ধীরে ধীরে যদি পার্ট কমে, তাহলে আমরা বলবো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কমে গেলে ভাববো যে ঝড়ের সম্ভাবনা রয়েছে। আর ধীরে ধীরে যদি বাড়ে, তাহলে আমরা ভাববো যে জলীয় বাষ্প কমতে লেগেছে। জলীয় বাষ্প কমা মানে আবহাওয়াটা পরিষ্কার এবং শুষ্ক হতে চলেছে, শুষ্ক ও পরিষ্কার। আর হঠাৎ বেড়ে গেলে যে আমরা ভাববো যে জলীয় বাষ্প অনেকখানি কমে গেছে, সেই জায়গাটাতে আবার বায়ু ফিরে এসেছে, তো সেক্ষেত্রেও শুষ্ক পরিষ্কার আবহাওয়াই থাকবে। পরের কোশ্চেন, যে ব্যারোমিটারে পারদ ব্যবহারের 3টি সুবিধা লেখো। তো প্রথম সুবিধা হচ্ছে যে পারদ খুব সহজে পাওয়া যায়, বিশুদ্ধ পারদ সহজলভ্য, খুব সহজেই পাওয়া যায়। আর পারদ হচ্ছে কাচকে ভেজায় না। আমরা জানি যে কোনো পাত্রে পারদ রাখলে সে পাত্রের কাচকে পারদ ভেজায় না। না ভেজালে কি হয়, যে আমরা বাইরে থেকে এই কাচের এই যে বাইরে থেকে আমাদের পাটটা নিতে সুবিধা হয়। কিন্তু পারদের পরিবর্তে যদি গ্লিসারিন ইউজ করা হয়, তাহলে কি পুরো কাচকে ভিজিয়ে দেয়, পাটটা নিতে অস্পষ্টতা দেখা যায়। তো সেই জন্য আমরা পারদকে ব্যবহার করতে পারি। নাম্বার 3 হচ্ছে পারদের হিমাঙ্ক। হিমাঙ্ক হচ্ছে -39 ডিগ্রি সেলসিয়াস। আর স্ফুটনাঙ্ক হচ্ছে 360-র কাছাকাছি, মানে 357 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই বিস্তর পাল্লার ভেতরে আমরা পারদকে ব্যবহার করতে পারি। তাহলে বিভিন্ন শীতপ্রধান যে দেশগুলো না আছে, যেখানে টেম্পারেচার -10, -20, -30 পর্যন্ত নেমে যায়, তাহলে সেই সমস্ত এরিয়াতে, সেই সমস্ত অঞ্চলে আমরা পারদ ব্যবহার করে ব্যারোমিটারকে আমরা ইউজ করতে পারবো। কারণ পারদ -39-এ গিয়ে জমে, তার আগে কিন্তু পারদ জমবে না। কিন্তু এখানে যদি জল আমরা ব্যবহার করি, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস হতেই জল জমে যাবে। জল জমে গেলে আর ব্যারোমিটারে পাঠ আমরা সঠিক পাবো না। একইভাবে অনেক উচ্চ উষ্ণতাতেও ব্যারোমিটার পাঠ দিতে পারে যদি আমরা ব্যারোমিটারে পারদ ব্যবহার করি। কিন্তু সেক্ষেত্রে যদি জল ব্যবহার করি, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণতায় ব্যারোমিটার পাঠ দিতে অক্ষম হবে। তাই আমরা সেক্ষেত্রে, যেহেতু পারদের হিমাঙ্ক অনেক কম এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি, তাই আমরা পারদকে ব্যারোমিটারে ব্যবহার করব। পরের কোশ্চেন, সাইফন কাকে বলে? সাইফন ক্রিয়ার শর্তগুলি লেখো। তো আমরা লিখব যে সাইফন হলো এমন একটি ব্যবস্থা যার সাহায্যে আমরা বায়ুর চাপকে কাজে লাগিয়ে অপেক্ষাকৃত উঁচু পাত্র থেকে অপেক্ষাকৃত নিচু পাত্রে তরলকে স্থানান্তরিত করতে পারি। তাহলে এখন সাইফন ক্রিয়ার শর্ত, কি শর্তে সাইফন কাজ করবে? তাহলে প্রথমে আমরা যেই নলটা দিয়ে
অপেক্ষাকৃত উঁচু স্থানে থাকা পাত্র থেকে নিচু স্থানে থাকা পাত্রে তরল নিয়ে যাব, সেই নলটাকে ফার্স্টে আমরা তরল দিয়ে পূর্ণ করে নেব। বড় পাত্রে নলটা ঢুকিয়ে এরকম এরকম করলেই তোমার নলটা পূর্ণ হয়ে যাবে। তারপরে এসে ছোট পাত্রে ছেড়ে দিলে অটোমেটিক তরল উঁচু পাত্র থেকে নিচু পাত্রে চলে আসতে লাগবে। তাহলে ফার্স্টে প্রথম শর্ত হচ্ছে যে নলটিকে তরল দিয়ে পূর্ণ করতে হবে। নাম্বার 2 শর্ত হচ্ছে যে পাত্র থেকে তরলকে অন্য পাত্রে নিয়ে যাব, সে প্রথম পাত্রে অত উঁচু স্থানে থাকা পাত্রের হাইট অবশ্যই দ্বিতীয় পাত্রের হাইটের থেকে বেশি হবে। অর্থাৎ এই পাত্রের হাইট আমরা দেখতে পাচ্ছি H1, এটা হচ্ছে H2, তাহলে অবশ্যই H1 গ্রেটার দেন H2 হবে। অর্থাৎ যে পাত্র থেকে তরল আমরা স্থানান্তরিত করব সেই পাত্রকে উঁচু স্থানে রাখতে হবে, আর যে পাত্রে তরল নেব সেই পাত্রকে অপেক্ষাকৃত নিচু স্থানে রাখতে হবে, তবেই সাইফন কাজ করবে। আর কি, যেহেতু সাইফন বায়ুমণ্ডলীয় চাপে কাজ করে, তাই অবশ্যই বায়ুমণ্ডলীয় চাপ থাকতে হবে, না হলে কিন্তু সাইফন কাজ করবে না। এই জন্যই চাঁদে সাইফন কাজ করতে পারে না, কারণ চাঁদে কোনো রকম বায়ু নেই, আর বায়ু না থাকে কোনো রকম বায়ুমণ্ডলীয় চাপও নেই। তাই বায়ুমণ্ডলীয় চাপ না থাকায় চাঁদে সাইফন কাজ করে না। 3 নম্বর শর্ত হচ্ছে বায়ুর চাপ। 4 নম্বর হচ্ছে যে নলটা আমরা ব্যবহার করি সেই নলে যাতে কোনো রকম ফুটো না থাকে না, ফুটো থাকলে কিন্তু সাইফন কাজ করবে না। অর্থাৎ নল কোনো ছিদ্র থাকা চলবে না, ছিদ্র থাকা চলবে না। সাইফনের ব্যবহারিক প্রয়োগ, অর্থাৎ সাইফনকে আমরা কোথায় দেখতে পাই? সাইফনের ব্যবহার যা আমাদের বাড়িতে ট্যাপ কলে, অর্থাৎ উপরের ট্যাঙ্কি উঁচু স্থান থেকে নিচের আমরা যখন বালতিতে ট্যাপের সাহায্যে জল নিই, তাহলে সেখানে আমরা সাইফনের ব্যবহার দেখতে পাচ্ছি। এই যে সাইফনের ক্রিয়া। আবার আমাদের বাথরুমেও দেখা যায়, টয়লেটে সাইফনের ব্যবহার। এখানে এরকম টয়লেটের প্যানের নিচে এভাবে সাইফন থাকে, এদিক দিয়ে জল দিলে এদিক দিয়ে গিয়ে জল নিচে পড়েছে। এখানে অনেক দিন পর মলগুলো পচে যখন মিথেন গ্যাস তৈরি হয়, এখানে এভাবে জল জমে থাকে। এই মিথেন গ্যাস এখানে জল জমে থাকার জন্য এই বিষাক্ত মিথেন গ্যাস কিন্তু এই জল ভেদ করে আমাদের প্যানের উপর দিয়ে বাইরে বাথরুমে আসতে পারে না। তাহলে এখানে সাইফন আছে বলেই কিন্তু এখানে জলটা সবসময় জমে থাকে, আর জল জমে থাকার জন্য এখানে উৎপন্ন যে মিথেন গ্যাস, সেই মিথেন গ্যাস কিন্তু আসতে পারে না। মিথেন গ্যাসের জন্য এদিকে একটা পাইপ লাগানো থাকে, এই পাইপ দিয়ে আমরা মিথেন গ্যাসকে বাইরে ক্লিয়ার করে দিই। তাহলে সাইফনের এখানে আমরা বাড়িতেই ব্যবহার দেখতে পাই সাইফনের। পরের কোশ্চেন, প্লবতা কাকে বলে? প্লবতা রাশিমালাটি লেখো। তাহলে আমরা লিখব যে কোনো বস্তুকে তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হলে বস্তুটির উপর তরল বা গ্যাস যে ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করে তাকে বলি আমরা প্লবতা, ইংলিশে বায়োয়েন্সি। যদি দেখি আমরা কোনো ফুটবলকে, ধরো কোনো পুকুরে গিয়ে ফুটবলকে আমরা জলের ভিতর ঢোকানোর চেষ্টা করছি, তো কি হবে? দেখবে যে ফুটবলকে যখন আমরা জলের ভিতরে ঢোকানোর চেষ্টা করি, যে ছেড়ে দেবো ফুটবল লাফিয়ে ওপরের দিকে ওঠে। অর্থাৎ মনে হয় যেন জল থেকে কি একটা ঊর্ধ্বমুখী ঘাত ফুটবলের উপর প্রয়োগ করলো। এই ঊর্ধ্বমুখী ঘাতটাই হচ্ছে প্লবতা, অর্থাৎ তরল বা গ্যাস কর্তৃক ঊর্ধ্বমুখী ঘাতটাই হচ্ছে প্লবতা। কখন ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করবে? যদি কোনো বস্তুকে ওই তরলে আমরা আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করার চেষ্টা করি, তখনই কিন্তু প্লবতা কাজ করে। বস্তুর ওজন নিচের দিকে কাজ করে, আর বস্তুর ওজন mg নিচের দিকে কাজ করে, আর প্লবতা যেটা বায়োয়েন্সি ফোর্স মানে FB, যেটা FB দিয়ে ডিনোট করছি আমরা, বায়োয়েন্সি ফোর্স ওপর দিয়ে কাজ করে। তাই প্লবতা বস্তুর ওজনকে কিছুটা, প্লবতার জন্যই বস্তুর ওজন আমাদেরকে কিছু কম মনে হয়, যাকে আপাত ওজন হ্রাস বলে। ওই জন্য তরল বা গ্যাসে কোনো পদার্থকে নিমজ্জিত করলে ওই বস্তুর বায়ুতে যা ওজন, ওই তরল বা গ্যাসে রাখলে ওজন কিছুটা কম হয়। এটা সম্পূর্ণরূপে প্লবতার জন্যই হয়।
প্লবতার রাশিমালা। তাহলে ধরি আমরা যে ফুটবলটার কথা বলেছিলাম, সেই ফুটবলের নিমজ্জিত অংশ যেটুকু ডুবে আছে ওই অংশের আয়তন যদি ভি হয় এবং যে তরলে ডুবে আছে তার ঘনত্ব যদি ডি হয় এবং অভিকর্ষজ ত্বরণ জি হলে প্লবতা অর্থাৎ প্লবতা বা বায়ান্সি ফোর্স এফ বি সমান আমরা লিখি ভি ডিজি। ভি ডিজি, ভি হলো নিমজ্জিত অংশের আয়তন, ডি হলো ঘনত্ব আর জি হলো অভিকর্ষ।